কী কারণে ক্লাসটা করতে পারছো না, তাহলে আমি জিনিসটা আর কি মনে রাখবো বা হ্যাঁ স্যার আমি অসুস্থ ছিলাম। ও আচ্ছা, এটা একটু মানে কাইন্ডলি জানাবা, তাহলে মানে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে কার কী প্রবলেম সেটা। ওকে, তোমরা তো পোলাপান ভালো, যথেষ্ট ভালো, খালি একটু দুষ্টামি করো, তাছাড়া কিছু না। সো আমরা আজকে সরাসরি সৃজনশীলে যেতে চাচ্ছি। অনেকেই ওই দিন বলতেছিল যে স্যার আমরা সরাসরি সৃজনশীল করি। হ্যাঁ, এগুলো মোটামুটি টুকটাক রিডিং পড়া জিনিস, একটু পড়ে নিলেই হবে। তো কে দেখো, তাহলে আমরা প্রথমে 1 নাম্বার সৃজনশীলে যাই। আমরা 1 নাম্বার সৃজনশীলে যাই, প্রথম অধ্যায়ের। খেয়াল করে দেখো এখানে 1 নাম্বার সৃজনশীলে কি করেছে। এটা হচ্ছে 5 অধ্যায়, হ্যাঁ, পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টা করলে মোটামুটি তোমাদের অনেক মানে বেস গড়ার জন্য অনেক কাজে লাগবে, এবং এটা করলে অন্য অন্য অধ্যায়গুলো অনেকটা সহজ হয়ে যায়। এই কারণে এই অধ্যায়টার উপর একটু বেশি প্রাধান্য দিতে হয়। সো আমার সাথে তোমরাও একটু চেষ্টা করো। দেখো তো এখানে কি বলতেছে, উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। কি বলতেছে? মোট উত্তোলনের পরিমাণ। খেয়াল করো তো। আচ্ছা, কেউ একজন বলো তো মোট উত্তোলনের পরিমাণ। আচ্ছা, উত্তোলন কি হতে পারে, কেমন লেনদেন উত্তোলন হতে পারে? কেউ একজন বলার চেষ্টা করো, ভুল হলে সমস্যা নেই, বলো, যতটুকু পারো বলো। তোমরা কিন্তু অনেকেই আছো, হ্যাঁ, মোটেও লুকোচুরি খেলবে না, একটু বলো। ব্যবসায়ী থেকে, হ্যাঁ, ব্যবসায়ীর জন্য ব্যাংক থেকে লোন নেওয়া হুম, বা ব্যবসায়ী থেকে নগদ অর্থ তোলা। হ্যাঁ, আচ্ছা, ব্যবসায়ীর জন্য ব্যাংক থেকে নগদ অর্থ তোলা। শোনো, এই উত্তোলন মানে সেই উত্তোলন না যা তুমি মনে মনে ভাবতেছো, ঠিক আছে? এই উত্তোলন মানে হচ্ছে মালিক প্রতিষ্ঠান থেকে নিছে, কি করছে, মালিক প্রতিষ্ঠান থেকে নিছে এমন যদি বোঝায়, অর্থাৎ মালিক উত্তোলন করছে, মালিক প্রতিষ্ঠান থেকে গ্রহণ করছে এমন কোনো কথা যদি বোঝায়, গ্রহণ করা, তাহলে এই উত্তোলন কি হতে পারে? 1 নাম্বার হচ্ছে নগদ অর্থ উত্তোলন। একটু নোট করে নাও, 1 নাম্বার হচ্ছে নগদ অর্থ উত্তোলন করলে, নগদ অর্থ উত্তোলন। 2 নাম্বার হচ্ছে আয়কর প্রদান। কেন সেটা আমি বোঝাচ্ছি একটু পরে, আয়কর প্রদান। 3 নাম্বার হচ্ছে জীবন বীমা, মনে রাখবা, জীবন বীমা। 4 নাম্বার হচ্ছে পণ্য উত্তোলন। এই 4টা কোথাও যদি লেখা থাকে তাহলে বুঝে নিবা এগুলো প্রতিষ্ঠান থেকে মালিক গ্রহণ করছে। কি করছে? প্রতিষ্ঠান থেকে মালিক এগুলো সব গ্রহণ করেছে এমন বোঝাবে, ঠিক আছে? মালিক প্রতিষ্ঠান থেকে গ্রহণ করেছে এমন বোঝাবে। সো এই 4টার কথা একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এই 4টার কথা ভালো করে মনে রাখতে হবে। তাহলে বলো তো কি বললাম, বলো তো, একটু বলতে পারবা কি বললাম? যে কোনো একজন বলো তো। তোমরা এত ভালো মানুষ, বুঝছো, হিসাবের বাইরে, কথাই বলতে চাও না, কত ভদ্র। হ্যাঁ, কি বললাম? যে নগদ অর্থ উত্তোলন করলে বোঝায়, আয়কর প্রদান করলে বোঝায়, জীবন বীমা দিলে বোঝায়, পণ্য উত্তোলন দিলে বোঝায়। এখন কথা হচ্ছে স্যার এগুলো কি খায় না মাথায় দেয়, এটা তো বুঝি না, কিছু জিনিস আছে বুঝি না। তো কি তার মধ্যে একটা নগদ অর্থ উত্তোলন, প্রতিষ্ঠান থেকে মালিক যদি নগদ টাকা গ্রহণ করে তাহলে সেটাকে উত্তোলন বলা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যদি এমন হয়, আসলে আয়কর জিনিসটা কি জানো? আয়কর হচ্ছে মানুষে যে যারা লক্ষ টাকা ইনকাম করে, হ্যাঁ, প্রতি মাসে লক্ষ টাকা, কোটি টাকা ইনকাম করে, যারা ইনকাম করে তাদেরকে আয়কর দিতে হয় সরকারের কাছে। মানে মনে করো যে একটা টার্গেট আছে যে 3 লক্ষ টাকার বেশি হইলে তার জন্য হচ্ছে 15%, তারপরে 3 লক্ষ টাকার বেশি হইলে, হ্যাঁ, 3 লক্ষ থেকে 5 লক্ষ, তারপর আবার যাদের 5 লক্ষ টাকার বেশি তাদের জন্য মনে করো 20%।
এইভাবে আর কি আয়কর দিতে হয়। আমি এটা নর্মালি বললাম, কিন্তু এটা চেঞ্জ হতে পারে। এটা মানে এরকম যে তা না যে 15% বা 20% এরকম তা না, কিন্তু এরকম একটা সিস্টেম আছে যে যদি তুমি হচ্ছে তোমার আয় যেমন থাকবে সেই অনুযায়ী তুমি সরকারকে তোমার আয়ের উপর একটা কর দিতে হয়। তো এইটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য না, এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, মানে ব্যক্তিগত আয়ের উপরে, প্রতিষ্ঠানের আয়ের উপরে না। তাহলে ব্যক্তিগত আয়ের টাকা যদি প্রতিষ্ঠান থেকে দেয়, তো সেটা যদি মানে আয়করই তো বলে, ব্যক্তিগত আয়ের উপর যে কর দেওয়া হয় সেটাকে আয়কর বলা হয়। তো এটাকে আমরা উত্তোলন বলবো, কারণ এটা তো মালিকের ব্যক্তিগত হিসাব। মালিকের ব্যক্তিগত হিসাব প্রতিষ্ঠান যদি প্রদান করে সেটাকে কি বলতে হবে, ঠিক আছে। তারপর দেখো জীবন বীমা প্রিমিয়াম। আচ্ছা, জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে জীবন বীমা, বীমা মূলত ঝুঁকি এড়ানোর জন্য করা হয়। এটা হচ্ছে মনে করো যে তুমি তোমার হচ্ছে ওয়াইফের নামে একটা বীমা করছো, তো তোমার ওয়াইফ যদি মারা যায় তাহলে তুমি হচ্ছে মনে করো যে 20 লাখ টাকা পাবা। আবার তুমি মেরে ফেলাইলে কিন্তু হবে না, হ্যাঁ। এটা হচ্ছে যদি সে নিজে মানে কোনো অসুখ বিসুখ, রোগ ব্যাধি বা কোনো দুর্ঘটনার কারণে সে যদি আবার নিজে মরে তাহলে হবে না। মনে করো তুমি এমন প্রেশার দিলে মরে গেল, 20 লাখ টাকা পাবা, এরকম কিছু না। কথা হচ্ছে যে তুমি যখন মানে তোমার জন্য যদি তুমি বিমা করো, নর্মালি তোমার জন্য যদি তুমি বিমা করো, প্রতি মাসে হয়তো তুমি 500 টাকা করে দিবা, হ্যাঁ, প্রতি মাসে। তো এই বিমা চলাকালীন অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে তাদের একটা তোমাকে একটা হচ্ছে তাদের নিয়ম অনুযায়ী 20 লাখ বা 10 লাখ বা 15 লাখ 5 লাখ এরকম চুক্তি অনুযায়ী দিয়ে দেবে। তো তুমি যে প্রতি মাসে 500 করে দিচ্ছ, ও তো আর ফেরত পাবা না, ওটা আর ফেরত পাবা না। এখন কথা হচ্ছে যে এটাকে এই প্রতি মাসে যে টাকাটা দিতে হয়, এটা তো ব্যক্তির জীবনের জন্য, মানে জীবন বীমা, জীবনের জন্য, মানে মানুষের জীবনের জন্য, কিন্তু এটা তো প্রতিষ্ঠানের জীবনের জন্য না। তাহলে প্রতিষ্ঠানের জীবনের জন্য যদি হয়তো, তাহলে আমরা কি করতাম, সেটাকে আমরা শুধু বীমা সেলামি বলতাম, শুধু বীমা সেলামি, বীমা শুধু বীমা। বীমা হচ্ছে একটা খরচ, কিন্তু এই জীবন বীমা এটা তো ব্যক্তির জীবনের জন্য, তো প্রতিষ্ঠানে তো আর মানুষের মতো জীবন না, প্রতিষ্ঠানের জন্য জীবন বীমা করবা। এই জন্য এটাকে আমরা কি বলি, উত্তোলন বলি, কারণ এটা শুধুমাত্র মালিকের জন্য ছাড়া অন্য কারোর জন্য হয় না। তারপর আছে কি পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন, প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়ে মালিক ব্যবহার করতেই পারে, খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে, তো তখন সেটাকে আমরা উত্তোলন বলবো। এই 4টা এন্ট্রি যদি কোথাও আমরা পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো, উত্তোলনের পরিমাণ বলবো, হ্যাঁ, মানে উত্তোলন বলবো। এখন এই উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ চাইছে, তাহলে আমি এই অঙ্কের মধ্যে এখন দেখি ওই 4টা জিনিসের মধ্যে কি কি আছে। তাহলে দেখো একটু খেয়াল করো, এই যে মূলধন, এটা তো মালিক দিছে, বন্ধকি ঋণ, এটা তো বিভিন্ন জায়গা থেকে ঋণ আনছে, অগ্রিম ভাড়া, মানে 5 মাসের ভাড়া 10 মাসের ভাড়া অগ্রিম দিছে, এটা একটা সম্পদ। এই যে আয়কর দিছে, দেখছো আয়কর পাইছো, 15,000 টাকা আয়কর, বকেয়া বেতন, এই যে জীবন বীমা প্রিমিয়াম পাইছো। তারপরে হচ্ছে আসবাবপত্র, প্রাপ্য হিসাব, প্রতি হিসাব, অনাদায়ী সুদ, যন্ত্রপাতি, ব্যাংক হিসাব, নগদান হিসাব। এখন এখানে আছে অগ্রিম প্রাপ্ত কমিশন, সুনাম, অনুপার্জিত উপভাড়া, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 8,500 টাকা, বকেয়া মনিহারি। এখন আমাকে বলো, এই দুটো আয় পাইছি আমরা, আয়কর এবং জীবন বীমা। এখন তোমার মধ্যে কি আর কোনো প্রশ্ন আছে, কথা বলতে হবে, তোমার মধ্যে কি আর কোনো প্রশ্ন আছে যে স্যার আমি তো ভাবছিলাম এরকম একটা কিছু হবে, সেটা তো হইলো না, বলো, কথা বলতে হবে, বলো তো। এখানে এখানে বলো তো তোমার কোনো প্রশ্ন আছে কিনা, যে কোনো প্রশ্ন করো, যে কোনো তোমার ইচ্ছা। না স্যার, আর প্রশ্ন নাই কেন? হ্যাঁ, 4টা দিলেন না, 4টার মধ্যে এই দুইটাই মিল আছে, আর তো নাই কেন? ওকে, থ্যাংক ইউ। এই যে এরকম বলতে হবে যে না মিল আছে। শোনো, আমি তো হতাশ হয়ে যাই মাঝে মধ্যে, তোমরা যদি রেসপন্স না করো, তাহলে আমার মনে হয় কি জানো, যে তো আমি পাগল হয়ে গেলাম, আমি একা একা কথা বলতেছি। হ্যাঁ, একটু কথা বলতে হবে, হ্যাঁ, কেমন কথা বলতে হবে, কত ভালো মানুষ তোমরা, নাও। ওকে, তাহলে এই দুইটাকে এখন লিখে দেবো, কিভাবে লিখবো স্যার সেটা দেখান। তাহলে চলো আমরা সেটা দেখাই। তো আমরা শখ করব কিভাবে, তারিখ, বিবরণ, বিস্তারিত, টাকা, পরিমাণ টাকা। এটা মুছে দিলাম, তোমরা এটা তুলে নিও পরে ভিডিও দেখে, প্রয়োজনে রেকর্ড ভিডিও দেখে। ওকে, তো প্রথমে তুমি এটা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, এটা হচ্ছে ক নাম্বার, ক নাম্বারে তাহলে কি বলছিল, ক নাম্বারে বলছিল হচ্ছে উত্তোলনের পরিমাণ, উত্তোলনের পরিমাণ। তাহলে উত্তোলনের পরিমাণ বের করে ফেললাম। কি কি ছিল, প্রথমে ছিল আয়কর, এখানে তারিখ দেওয়া ছিল না অবশ্য, দেখো তারিখ নাই, তো তারিখের ঘর তাহলে খালি থাকার কি করার। এখন হচ্ছে মূলধন উত্তোলন, যে আয়কর 15,000 টাকা, তাহলে এখানে লিখবা আয়কর, আয়কর, আয়কর হচ্ছে 15,000 টাকা। তারপর হচ্ছে আয়করের পরে হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম 5,000 টাকা, জীবন বীমা, লেখো জীবন বীমা, জীবন বীমা 5,000 টাকা, এই যে লিখে দাও, দুটো যোগ করো, 20,000 টাকা হয়ে গেল, নাকি ঠিক আছে কিনা?
ওকে, স্যার ঠিক আছে। থ্যাংক ইউ। তারপর দেখো, এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে, এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। তারা বলতেছে কি, শাহিন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। চলো এখন আমরা সম্পদ সম্পর্কে একটু জানি। সম্পদ কি? যে আমারে সুবিধা দেবে সে হচ্ছে সম্পদ। সোজা হিসাব, শোনো, যে আমারে সুবিধা দেবে সে কি? সম্পদ। এখন এইখানে দেখো তো কে কে আমারে সুবিধা দেবে। মূলধন, এটা তো মালিক দিছে, এটা সুবিধা আমারে অনেক আগেই দিয়ে ফেলছে, অনেক আগে থেকে দিচ্ছে, এটা মালিক দিচ্ছে, অর্থাৎ এই টাকাটা আমার না, এটা মালিকের। সো এটাকে তুমি বলতে পারো অন্তর্দায় বলা হয়। দায় কিন্তু এটা অন্তর্দায়, যেটাকে আমরা দায় বলি না, বলি মালিকানা সত্ত্ব। বন্ধকি ঋণের তো অন্যের টাকা। অগ্রিম ভাড়া, তুমি তোমার মালিকরে, তোমার যে বাসায় ভাড়া থাকো সেই মালিকরে তুমি মনে করো যে 20,000 টাকা 5 মাসের জন্য দিয়ে রাখছো, তাহলে তুমি তো আগামী 5 মাস সুবিধা পাবা। তার থেকে ঘটনা ঘটাই রাখছো, এখন তুমি 5 মাস সুবিধা পাবা, বা 10 মাস সুবিধা পাবা, বা 1 বছর সুবিধা পাবা। এই হচ্ছে অগ্রিম ভাড়া। তো এটা আবার মনে রাখতে পারো, এইখানে তুমি লিখে রাখো, বইয়ের এখানে লিখে রাখো, যে কোনো খরচ অগ্রিম প্রদান করলে সেটা সম্পদ। যে কোনো খরচ অগ্রিম হলে সেটা কি? সম্পদ। এটা লিখে রাখো এখানে, যে কোনো খরচ অগ্রিম হলে সেটা হচ্ছে সম্পদ। তাহলে অগ্রিম ভাড়া 20,000 টাকা। তো এটা আমরা মুছে দেই। এটা হচ্ছে খ, সম্পদের পরিমাণ। এখানে লিখে নাও সম্পদের পরিমাণ। সম্পদের পরিমাণ নির্ণয়। সম্পদের পরিমাণ নির্ণয়। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম ছিল কি? অগ্রিম ভাড়া 20,000 টাকা। এখানে লেখো 20,000 টাকা। তারপর দেখো 20,000 টাকা লিখলাম। এরপরে আয়কর, এটা তো উত্তোলন ছিল। দেখো বকেয়া বেতন, এটা হচ্ছে দায়। বকেয়া বেতন, যে কোনো ব্যয় যদি বকেয়া থাকে, এটা লিখে রাখো। যে কোনো ব্যয়, এখানে পাশে লিখে রাখো বইয়ের পেজের মধ্যে, যে কোনো ব্যয় বকেয়া হলে তাকে দায় বলা হয়। যে কোনো ব্যয় বকেয়া হলে তাকে দায়। যেমন বকেয়া বেতন, এটা একটা ব্যয়, তো বকেয়া রাখার কারণে সেটাকে দায় বলবো আমরা। জীবন বীমা প্রিমিয়াম, এটা তো উত্তোলন। প্রদেয় বিল, যে কোনো প্রদেয় মানে দায়। কি বললাম? প্রদেয় মানে প্রদেয় দিতে হবে, ভবিষ্যতে দিতে হবে, মানে তুমি দিবা, দিতে বাধ্য, তুমি তাকে দিবাই, তাহলে সেটা কি? প্রদেয় বলা হয়।
তারপর দেখো আসবাবপত্র একটা সম্পদ 90,000 টাকা, লেখো আসবাবপত্র। আসবাবপত্র তুমি একবার আসবাবপত্র কিনে রাখছো, তো সে তো তোমাকে অনেক দিন সুবিধা দেবে, তো আসবাবপত্র 90,000 টাকা, 90,000 টাকা। ওকে, তারপর দেখো আসবাবপত্র, যন্ত্রপাতি কই যন্ত্রপাতি আছে এখানে? হ্যাঁ যাচ্ছি, দেখি এখানে কই যন্ত্রপাতি, দেখো তো আছে। ও এই পাশে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি তো যাবো, আমি যাই নাই এখনো, যাচ্ছি। আরে শোনাচ্ছান, দেখো এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য মানে কি? ভবিষ্যতে পাবো। প্রদেয় মানে ভবিষ্যতে দিব, আর প্রাপ্য মানে ভবিষ্যতে পাবো। তাহলে আমি যদি ভবিষ্যতে পাই, তাহলে সেটা কি? সম্পদ। যে ভবিষ্যতে পাই মানে কি? সে আমার ভবিষ্যতে সুবিধা দেবে, তাহলে সেটাকে সম্পদ বলা হয়। ঠিক আছে, ভবিষ্যতে যে আমাকে সুবিধা দেবে সেটারে সম্পদ বলা হয়। ওকে, তাহলে এই যে 65,000 টাকা প্রাপ্য হিসাব, তাহলে লেখো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে 65,000 টাকা, 65,000 টাকা। তারপর প্রদেয় হিসাব, দায় ভবিষ্যতে দিতে হবে। এই যে প্রদেয় বিল আর এটা হচ্ছে প্রদেয় হিসাব, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। অনাদায়ী সুদ, খেয়াল করো, অনাদায়ী সুদ, অনাদায়ী খুব ইম্পর্টেন্ট, কনফিউশন সৃষ্টি করে। অনাদায়ী লেখা থাকলে সেটা মনে করো তোমার জিনিস, তুমি ভবিষ্যতে তার কাছ থেকে পাবা। এটা তোমার জিনিস, তুমি ভবিষ্যতে তার কাছ থেকে পাবা। এটাকে বলা হয় কি? অনাদায়ী সুদ। এই যে অনাদায়ী সুদ মানে কি? তুমি হয়তো ব্যাংকে জমা রাখছিলা বা কারো কাছে টাকা দিছিলা, সে তোমাকে সুদ দেবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পদ, কারণ সেটা অনাদায়ী আছে, ভবিষ্যতে তুমি পাবা। ঠিক আছে, ভবিষ্যতে তুমি পাবা, তাহলে এটাকে বলবো অনাদায়ী। ওকে, তাহলে দেখো অনাদায়ী সুদ 5,000 টাকা একটা সম্পদ, তাহলে লেখো অনাদায়ী সুদ। অনাদায়ী সুদ, তাহলে কত? অনাদায়ী সুদ 5,000 টাকা। তাহলে যদি লেখা থাকে অনাদায়ী কমিশন, তার মানে কি? ভবিষ্যতে তুমি কমিশন পাবা তার কাছে, সেটা সম্পদ। যদি বলে অনাদায়ী প্রাপ্য ভাড়া, অনাদায়ী ভাড়া, মানে যদিও এগুলো থাকে না, শুধুমাত্র সুদের ক্ষেত্রেই অনাদায়ী কথাটা জড়িত থাকে। হ্যাঁ, সুদের ক্ষেত্রেই। তারপর দেখো যন্ত্রপাতি, এটা একটা কি? সম্পদ, 1,20,000 টাকা। তুমি একবার কিনে রাখছো, ভবিষ্যতে তোমাকে সুবিধা দেবে 5 বছর 10 বছর, তাহলে 1,20,000 টাকা যন্ত্রপাতি। লেখো যন্ত্রপাতি 1,20,000 টাকা, যন্ত্রপাতি 1,20,000 টাকা। তারপর ব্যাংক হিসাবটা বুঝে দিবেন। হ্যাঁ ব্যাংক হিসাব, তোমার ব্যাংকে, তোমার প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক আছে 55,000 টাকা, তো এই ব্যাংক একটা কি? সম্পদ। ব্যাংক তোমাকে সুবিধা দেবে না ভবিষ্যতে, সে তো তোমার টাকাটা তোমাকে দিয়ে দেবে, অথবা তোমাকে সুদ দেবে, যে কোনো একটা কিছু দেবে। তো এই যে সুবিধাটা দিবে নির্দিষ্ট সময় পরে, এই সুবিধাটা তুমি পাবা, এই কারণে সেটা তোমার জন্য একটা সম্পদ 55,000 টাকা। অর্থাৎ এটা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে একটা হিসাব আছে, সেই হিসাব থেকে, মানে সেই হিসাবের কারণে ওটা আমার টাকা, মানে প্রতিষ্ঠানের টাকা, তো প্রতিষ্ঠানের জন্য এটা কি? একটা সম্পদ। তারপর এই যে নগদ টাকা, ব্যাংকের টাকা হচ্ছে 55,000 টাকা, তাহলে লেখো ব্যাংক 55,000, ব্যাংক 55,000 টাকা। তারপর আছে নগদ, নগদ না বুঝলে বইলো কিন্তু, নগদ হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা, 25,000 টাকা। তারপর কি আছে? অগ্রিম প্রাপ্ত কমিশন, অগ্রিম তুমি খাইয়া থুইছো কাজ করে দেওয়ার নাম করে, তাহলে ভবিষ্যতে কিন্তু ওর টাকা পরিশোধ করা লাগবে, মানে সে তোমার কাছ পায়, তুমি তো তার কাজ করে দাওনি, তুমি অগ্রিম কমিশন নিছো। আচ্ছা, প্রাপ্ত বলছে দেখে সুনাম, সুনাম হচ্ছে একটা সম্পদ। এই শোনো, অস্পর্শনীয় সম্পদ, সুনাম, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, 4টা নাম লিখে রাখতে পারো, অস্পর্শনীয় সম্পদ বলা। এই যে সুনাম একটা সম্পদ, মনে করো তুমি তোমার এলাকায়, তোমার বড় একটা প্রতিষ্ঠান, তো তুমি ওই প্রতিষ্ঠানের এলাকার যে রাস্তাঘাট নষ্ট আছে, ওই রাস্তাঘাট তুমি ঠিক করে দিলা, বা তুমি গরিবদের মাঝে লক্ষ লক্ষ টাকা বিতরণ করলা জিনিসপাতি, এই যে সুনামটা অর্জন হলো, এই সুনামটা কি হবে? থাকবে না 5 বছর 10 বছর, তাহলে এটা কি? একটা সম্পদ। অনেক কোম্পানি দেখো না, গরিবদের মাঝে, গরিবদের সামনে এসে দাঁড়ায়, তো তারা দাঁড়ায়, তাদের স্বার্থ কি? তাদের কি লাভ হয়? ওখানে হয় না। ওই লাভ হয় কোনটা? ওই যে তারা গরিবদের মিলাই দিচ্ছে, জিনিসপাতি দিচ্ছে, হেল্প করতেছে, এই কারণে তাদের একটা সুনাম ছড়ায় যাচ্ছে, ওই সুনাম সে ব্যবহার করে বেচাকেনা করবে পরবর্তীতে, তাহলে সুনাম 15,000 টাকা। হ্যাঁ এই যে চারটা বললেন, এই হ্যাঁ চারটা আবার আচ্ছা, বলতেছি। সুনাম 15,000 লিখে নিই। শোনো, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, সুনাম লিখে নাও। কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক এবং সুনাম লিখছো? জি স্যার। ওকে, তারপর আর কি আছে? অনুপার্জিত উপভাড়া, অনুপার্জিত মানে তুমি উপার্জন করো না, আগেই খাইয়া থুইছো, কাজ করে না দিয়ে আগেই খাইয়া থুইছো, এই যে অগ্রিম প্রাপ্ত কমিশনের মতো উপভাড়াও তুমি খাইয়া থুইছো, তাহলে এটা কি? দায়। হ্যাঁ, ওটা সম্পদ হবে না।
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন মানে ব্যাংকে জমা আছে তোমার 55,000, তুমি জমার চেয়ে বেশি উত্তোলন করছো, এটাকে বলে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তাহলে এটা কিন্তু একটা দায়। বকেয়া মনিহারি মানে তুমি মনিহারি কিনছিলা, খাতা কলম পেন্সিল রাবার, সেটার টাকা এখনো দেও নাই 3,000, এটা একটা দায়। তাহলে আমরা সম্পদ পেয়ে গেছি। এখন একজন খুব সুন্দর করে হিসাব করো, হিসাব করছো কেউ? হ্যাঁ, হিসাব করো নাই? স্যার 3,95,000। তাহলে আমি ঠিক হিসাব করলাম জীবনে প্রথম। দেখো 20,000, তারপর হচ্ছে 20,000, তারপর 90,000, 90,000, তারপর হচ্ছে 65,000, তারপর হচ্ছে 5,000, তারপর হচ্ছে 1,20,000, তারপর হচ্ছে 55,000, তারপর 25,000, তারপর হচ্ছে 15,000, 15,000, 3,95,000। থ্যাংক ইউ সো মাচ। তাহলে 3,95,000 টাকা শেষ। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো প্লিজ। আছে কোনো প্রশ্ন? ডাউন হয়ে গেছে। ওকে, দেখো কি বললা, ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক হচ্ছে, শোনো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা চিহ্ন থাকে না, লোগো থাকে না? থাকে, দেখছো কখনো? প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ট্রেড চিহ্ন থাকে। তো ওইটা কিন্তু রেজিস্ট্রেশন করা লাগে, জানো? ওই যে ওই চিহ্নটা রেজিস্ট্রেশন করা লাগে, ওইটা রেজিস্ট্রেশন করা লাগে। তো ওই ট্রেডমার্ক তুমি রেজিস্ট্রেশন করলে ওই পণ্যটা শুধু তুমি বিক্রি করবা। তো যখন ওইটা তুমি বিক্রি করবা, তুমি 5 বছর 10 বছরের জন্য ওইটা রেজিস্ট্রেশন করে নিলা। কথা বুঝছো? RFL এর ওই লেখাটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, ওর রেজিস্ট্রেশন করা, ও 5 বছর 10 বছর ব্যবহার করতে পারবে। এই কারণে ওইটাকে একটা সম্পদ ধরা হয়। ওই 5 বছর ধরেও সুবিধা দিবে না, এই কারণে। পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক এগুলো হচ্ছে ওই মানে তোমার লেখা পণ্যগুলো, তুমি এমন কোনো পণ্য আবিষ্কার করছো বা লিখছো, সেটার জন্য তুমি, যেমন কপিরাইট, তুমি একটা বই লিখছো, এই বইটা যেন অন্য কেউ কপি না করতে পারে, এই কারণে তুমি একটা মানে রেজিস্ট্রেশন করে রাখলা, এটাকে কপিরাইট বলা হয়। ঠিক আছে? মানে তোমার পণ্য, তুমি অদ্বিতীয় মালিক, তুমি একমাত্র মালিক, অর্থাৎ এটার কোনো দ্বিতীয় মালিক হবে না, হইতে পারবে না। হইলে তুমি তার নামে মামলা দিতে পারবা। এগুলোর জন্য মূলত কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক এইগুলো কাজ করা হয়। এক একটার কাজ এক এক সেক্টরে। দেখেন তারপর কি বলতেছে, যে উল্লিখিত হিসাবগুলো হতে মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। কি চমৎকার প্রশ্ন, দায়ের পরিমাণ বলছে। আচ্ছা, দায়ের পরিমাণ বললে দায়গুলো কিন্তু অটোমেটিক্যালি বলে দিছিলাম একটু আগে। তারপরও দেখো গ নাম্বার কি বলতেছে, দায়, মোট দায়ের পরিমাণ, দায়ের পরিমাণ নির্ণয়। আচ্ছা, দায়ের পরিমাণ মানে কি? তোমার কাছে কেউ যদি টাকা পায় বা তুমি দিতে বাধ্য, তোমাকে দিতে হবেই হবে, ওইটাকে বলা হয় দায়। তাহলে দেখো, মূলধন এটা মালিকানা সত্ত্ব, বন্ধকের ঋণ, এই যে ঋণ নিয়ে থুইছো, এই ঋণের টাকা তুমি কবরে গেলেও তোমাকে দিতে হবে। হ্যাঁ, বন্ধকি ঋণ 1 লক্ষ টাকা। তাহলে এই যে বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ মানে কি বুঝছো? বন্ধকি ঋণ, তুমি তোমার একটা সম্পদ বন্ধক রেখে তুমি ঋণ নিছো, ঋণের টাকা না দিলে ওই সম্পদ তোমাকে আর দেবে না। মনে করো তোমার হচ্ছে তোমার বাসায় একটা স্বর্ণের চেন আছে তোমার ওয়াইফের, এখন তুমি এটা একজনের কাছে বন্ধক রেখে 50,000 টাকা নিলা, এটা হচ্ছে বন্ধকি ঋণ। এটা হচ্ছে বন্ধকি ঋণ, কোন একটা সম্পদ। মনে করো তোমার এখানে বন্ধকি ঋণ ছিল 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা এখানে লিখতে হবে, 1 লক্ষ টাকা। তারপর বন্ধকি ঋণ গেল, অগ্রিম ভাড়া সম্পদ ছিল, আয়কর, বকেয়া বেতন, এই যে বকেয়া বেতন 12,000 টাকা। বকেয়া বেতন, তোমার কর্মচারী বেতন তুমি এখনো দেও নাই, এটাকে বলে বকেয়া বেতন। আসবে আমি দিচ্ছি, প্রদেয় হিসাব তো দিবই। প্রদেয় বিল গেল। তারপরে প্রদেয় বিলের পরে আছে ওপাশে কি, প্রদেয় হিসাব আছে। প্রদেয় হিসাব দেখো, প্রদেয় হিসাব কত? 40,000 টাকা। প্রদেয় হিসাব 40,000 টাকা। প্রদেয় হিসাব ভবিষ্যতে দিতে হবে, অনেকগুলো ব্যক্তি তোমার কাছে টাকা পাবে একসাথে। প্রদেয় হিসাব, অনাদায়ী সুদ সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, ব্যাংক হিসাব সম্পদ, নগদ সম্পদ। এই যে অগ্রিম